আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে কিছু একটা শুনছিল হৃদ। সোজা দরজার বাইরে দাঁড়িয়ে মাথায় হেদিয়ে ভ্রু কুঁচকে তাকালো। কৌতূহলী গলায় প্রশ্ন করলো, এই আইনস্টাইন, কাহিনী কি রে? ওইভাবে কি শুনছিস? হঠাৎ ডাক পড়ায় চমকে উঠল হৃদ। বুকে ফু দিয়ে হাসি মুখে বলল, ভয় পাইয়ে দিয়েছিল আপু। আরিয়ান মিন্ময় আজ রেডিওতে লাইভ গান গাইছেন। ওনার বাবার গান গাওয়া 3টা গান অলরেডি শেষ। গানগুলো জাস্ট অসাধারণ ছিল আবু, জলদি আসো। হৃদের তারা আর মৃন্ময়ের নাম শুনে নিজেকে আর আটকে রাখতে পারল না রোজা। ধীর পায়ে বিছানায় গিয়ে বসলো। মৃদু হেসে বলল, রাত 2টোয় তুই এফএম শুনছিস? তো শুনবো না? মিন্ময় গান গাইবে আর আমি শুনবো না? ইম্পসিবল। তুমি অনেক লেট করে ফেলেছো আপু। অনুষ্ঠান শেষের দিকে বিজ্ঞাপন চলে, তারপর শুধু একটা গান গাইবে। কোনো একজনকে ডেডিকেট করেই গাইবে। কে হতে পারে বলো তো আপু? রোজা ঠোঁট উল্টে বলল, আমি কি জানি, হবে হয়তো কেউ। ওদের কথার মাঝে শুরু হয়ে গেল অনুষ্ঠান। উপস্থাপকের অনুরোধে গান ধরল মৃন্ময়। মৃন্ময়ের কণ্ঠটা শুনে কেঁপে উঠল রোজা। শরীরে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের তোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের তোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের তোলা। গানটা শেষ হতেই 2 চোখ জলে ভরে এলো রোজার। মৃন্ময়ের আকুতি ভরা কণ্ঠটা খুব টানছে তাকে। মনে হচ্ছে মৃন্ময় বুঝি তাকেই ডাকছে, শুধু তার কথাই ভাবছে। রোজার ভাবনার মাঝেই বলে উঠলেন উপস্থাপক, অসাধারণ। এই গানের পর আমি নিয়ে নিচ্ছি একটা কল। হ্যালো বন্ধু, আপনার নাম? উপস্থাপকের কথার মাঝে বেজে উঠল নারী কণ্ঠস্বর। হ্যালো, আমি শান্তনা সরকার বলছি। আরিয়ান মিন্ময়ের অনেক বড় ফ্যান আমি। ওনার সাথে কথা বলতে চাই, প্লিজ প্লিজ। উপস্থাপক হাসি মুখে বললেন, অবশ্যই, কথা বলুন। কিছুক্ষণ চুপ থাকার পর একটি হাস্যোজ্জ্বল ভারী কণ্ঠ ভেসে এলো কানে। সাথে সাথেই কেঁপে উঠল রোজা। হ্যালো, শান্তনু সরকার, কেমন আছেন আপনি? মেয়েটি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ও মাই গড, আই কান্ট বিলিভ। আপনি সত্যিই আরিয়ান মৃন্ময়? আমার বিশ্বাস হচ্ছে না। আমি সত্যিই আপনার সাথে কথা বলছি।
আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না কেন? আমার হাত পা কাঁপছে মিনময়। এইটুকু বলেই অঝরে কেঁদে উঠল মেয়েটি। রোজা হৃদ আগ্রহ নিয়ে বসে রইল। মেয়েটি হিচকি তুলতে তুলতে বলল, আই লাভ ইউ মিনময়, অনেক অনেক ভালোবাসি আপনাকে। কথাটা শুনেই মুখটা কালো হয়ে গেল রোজার। মেয়েটার কণ্ঠের আকুলতা স্পষ্ট। রোজা থম মেরে বসে রইল মৃন্ময়ের উত্তর শোনার আশায়। কয়েক সেকেন্ড পরে শান্ত গলায় বলে উঠল মৃন্ময়, শান্ত হন মিস শান্তনা, আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা। কাঁদবেন না প্লিজ। এত মিষ্টি মেয়েকে কি কাঁদলে মানায় বলুন? এইটুকু শুনে জ্বলে উঠল রোজা। রেডিওটা ঠাস করে বন্ধ করে চোখ মুখ অন্ধকার করে বসে রইল। হৃদ অবাক চোখে বোনের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ে ভয়ে আবারও চালু করলো রেডিও। রেডিও অন করতেই কিন্নর কণ্ঠে বলে উঠল একটি মেয়ে, উইল ইউ ম্যারি মি মৃন্ময়? আই এম জাস্ট ম্যাড ফর ইউ, প্লিজ। মৃন্ময় হেসে ফেলে বলল, আমি আপনাকে বিয়ে করে নিলে আপনার হবু বর কষ্ট পাবে মিস ঈশিতা। ছেলে হয়ে অন্য একটা ছেলেকে কষ্ট দিতে একদমই রাজি নয় আমি। মৃন্ময়ের এই উত্তরটা খুব একটা অপছন্দ হলো না রোজার। খুশি খুশি ভাব নিয়ে আবারও মনোযোগ দিল সে। লাস্ট কলে মিহিকা নামের মেয়ের প্রশ্ন করল, স্যার, আপনার কি কোনো স্পেশাল পার্সন আছে? আই মিন এমন কোনো মেয়ে যাকে আপনি ভালোবাসেন? মৃন্ময় হালকা হেসে স্পষ্ট গলায় বলল, অধিকাংশ মানুষেরই ভালোবাসারই কেউ না কেউ থাকে, হোক তা প্রকাশিত বা অপ্রকাশিত। আমার আছে। মেয়েটি উৎফুল্ল গলায় জবাব দিল, নাম কি তার? কোনো হিরোইন বা মডেল বা গায়িকা? সরি, আমি আমার পার্সোনাল লাইফটা পার্সোনাল রাখতে চাই, তাই নামটা বলতে পারছি না। তবে সে খুবই সাধারণ একটা মেয়ে, মিডিয়ার কেউ নয়। এবার উপস্থাপক উৎফুল্ল গলায় বললেন, ভাইয়া, তার সম্পর্কে কিছু তো বলুন, অল্প হলেও একটু বলুন। আপনার ফ্যানেরা ইভেন আমিও জানতে চাই সেই লাকি গার্ল সম্পর্কে, প্লিজ ভাইয়া। মৃন্ময় হেসে বলল, এমনিতেও কাল সকালে বিশাল খবর চেপে যাবে। আমার পেছনে গোয়েন্দা লেগে গেলেও অবাক হব না। তাকে নিয়ে কিছু বলে বেঁচে রেখে ঝামেলায় ফেলতে চাইছি না। একটা গান শুনেছেন? আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। শেষের কথাটা যেন রোজার মনে এক ঝাঁক ভালোবাসার পরশ ছোঁয়ালো। নিজের মনে লাজুক হাসলো, কিন্তু পর মুহূর্তে মুখ কালো হয়ে এলো তার। মৃন্ময় আর সে আদৌ কি সম্ভব? টেবিলে একাদা ফাইল ছড়িয়ে ছিটিয়ে চিন্তিত মুখে বসে আছেন রাদীপ সাহেব। কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। এমন সময় দরজা ঠেলে মিষ্টি কণ্ঠে বলে উঠল রোজা, বাবা আসবো? রাদীপ সাহেব চোখ তুলে তাকালেন। চশমাটা ঠিক করে নিয়ে হাসি মুখে বললেন, আয় মা। রোজার দু হাতে 2 কাপ কফি হাতের কনুই দিয়ে দরজা ঠেলে কোনো রকম ভেতরে প্রবেশ করলো সে। টেবিলে ছড়ানো ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, খুব বিজি? রাদীপ সাহেব মৃদু হেসে মাথা দুলিয়ে বললেন, আমার মাটা সামনে থাকলে কি ব্যস্ততা এখনো চলে? রোজা হাসলো, জেদ ধরা গলায় বলল, তাহলে ছাদে চলো, একসাথে কফি খাবো। রুমে খেলে চলে না, ছাদে যেতেই হবে। না, চলো না, যেতেই হবে। রাদীপ সাহেব উঠে দাঁড়িয়ে কুচকানো শার্টটা ঠিক করার চেষ্টা করতে করতে বললেন,
তাহলে আর কি করা, চল। আকাশটা বড্ড মেঘলা আজ, ঘন মেঘে ঢেকে আছে এই অন্ধকার রাত। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোতেই বাবার কাঁচা পাকা চুলগুলোর হালকা নড়ে ওঠা উপলব্ধি করতে পারছে রোজা। রোজা কিছুটা সরে এসে বাবার পাশ ঘেঁষে দাঁড়ালো। রাদীপ সাহেব মেয়ের ছটফট ভাবটা বুঝতে পেরেই বাম হাতে সস্নেহে বুকে টেনে নিলেন। ডান হাতে রাখা কফির কাপে হালকা চুমুক দিয়ে আদুরে গলায় বললেন। কি হয়েছে আম্মু? রোজা মৃদু গলায় বলল। আমার কান্না পাচ্ছে বাবা, আমি একটু কাঁদি। রাদীপ সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অন্ধকারে সেই ভাঁজটা চোখে পড়ল না রোজার। রাদীপ সাহেব আদুরে গলায় বললেন। আচ্ছা, কাঁদো। রোজা বাবার বুকে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। রাদীপ সাহেব মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে কফিটা শেষ করলেন। রোজার কান্নার তেজ কিছুটা কমে আসতেই দু হাতে মেয়েকে আগলে নিয়ে বললেন। তুই কিন্তু একটু কাঁদতে চেয়েছিস, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এবার কান্না থামিয়ে বাবাকে বল কি হয়েছে। রোজা নাক টেনে টেনে বলল। তুমি বুঝি ঘড়ি দেখছিলে? রাদীপ সাহেব হেসে ফেললেন। তোর বাবার কি দৈব দৃষ্টি আছে নাকি রে? এত অন্ধকারে ঘড়ি কিভাবে দেখবো? অনুমান করেছিলাম। এবার বলতো, এবার স্ট্রং গালের কাঁদতে ইচ্ছে করছে কেন? রোজা এক হাতে চোখ মুছে নিয়ে বলল। তুমি বলেছিলে কান্না মানে ভয়, পরাজয়, দুর্বলতা। সেদিনের পর থেকে আমি কাঁদি না। কিন্তু বাবা, তোমার মেয়ে ততটাও স্ট্রং নয় যতটা তুমি মনে করো। তাই তো আজ কেঁদে গা ভাসালাম। রাদীপ সাহেব মেয়ের চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বললেন। পাগলি, তুই শুধুই এইটুকুই মনে রেখেছিস? এটা মনে রাখিসনি যে কান্না মানে আনন্দ, জয় আর একরাশ ভালোবাসা। তুই যতটুকু স্ট্রং ততটুকুই ইনাফ মা। এর বেশি স্ট্রং হওয়াটা মেয়েদের মানায় না। রোজা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা বাবা, কখনো যদি সামর্থ্যের বাইরে কিছু চেয়ে ফেলি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? রাদীপ সাহেব শান্ত গলায় বলল। সেটা তো চাওয়ার উপর নির্ভর করছে। কি চাই তোর? রোজা সোজা হয়ে দাঁড়ালো, মাথাটা নিচু করে বলল। ভালোবাসা। রাদীপ সাহেব কপাল কুঁচকে বললেন। তুই কাউকে ভালোবাসিস আম্মু? ভালোবাসা কি সামর্থ্য দেখে হয় নাকি? দুজন দুজনকে ভালোবাসতে পারাটাই ভালোবাসার সামর্থ্য। ভালোবাসায় একমাত্র জিনিস যেখানে সামর্থ্যের প্রয়োজন হয় না, শুধু বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসাটাই প্রয়োজন। তবে 70% ভালোবাসাগুলো মানুষের দীর্ঘশ্বাস হয়ে পড়ে থাকে, তাদের পরিণতি আসে না, ভালোবাসাটা থামিয়ে দেয় না। রোজাকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে উঠলেন রাদীপ সাহেব। যেমন আমার কথাটাই ধর, যখন ভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম। খুব বেশি সুন্দরী ছিল তাই নয়, তবুও কেন জানি ভালো লাগতো। সেও আমায় ভালোবাসতো। পুরো ভার্সিটির লাইফটাই রমরমা প্রেমে কাটিয়ে দিয়েছি আমরা। ভার্সিটি থেকে বেরিয়েতেই আর চাকরি সম্ভব না, তবু একটা সংবাদপত্রে যোগ দিলাম। মাসে মাত্র 4,000 টাকা বেতন। অন্যদিকে তার বাড়ি থেকে বিয়ের প্রেসার। ও বাড়ি থেকে পালিয়ে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমাকে হারানোর ইনসিকিউরিটি থেকে সুসাইড অ্যাটেম্পটও করেছিল। কষ্টে আমার বুকটাও কেঁপে কেঁপে উঠতো, কিন্তু বাস্তবতা কি আর ভালোবাসা মানে? তাই হারাতে হয়েছে ওকে। বিয়ের পরও পাগলিটা আমার কাছে আসার জন্য পাগলামো করেছে, অথচ এখন তার 2টো ছেলে আছে, পুরো ফ্যামিলি নিয়ে ইউএসএ থাকে। আর আমিও তোদের বাবা। রোজা কৌতূহলী কণ্ঠে বলল। তুমি এখনো ওনাকে ভালোবাসো বাবা? রাদীপ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন। হ্যাঁ বাসি, হয়তো মেয়েটাও বাসে, কিন্তু আমাদের এই ভালোবাসা ওই 70%-এর মতো দীর্ঘশ্বাসেই লুকায়িত থাকে, থাকবেও। সত্যিকারের ভালোবাসলে ভালোবাসাটা কখনো কমে না, শুধু আমরা অভ্যস্ত হয়ে পড়ি, এই আর কি। রোজা দুঃখী গলায় বলল। তাহলে মা, তুমি মাকে ভালোবাসো না? রাদীপ হেসে মেয়েকে কাছে টেনে নিয়ে বললেন। কে বলেছে বাসি না? তাকেও বাসি। সে আমার আম্মুটার মা বলে কথা।
তোর মায়ের প্রতি আমার ভালোবাসা আর আমার প্রাক্তনের প্রতি আমার ভালোবাসা দুটো আলাদা জায়গায় থাকে। আমি তোকে এটা বোঝাতে চাইছি যে একবার ভালোবাসতে শিখে গেলে ভালোবাসা ছাড়া উপায় নেই। আমি এখন মাঝে মাঝে ভাবি কি জানিস, ভাবি বেশ হয়েছে যৌবনের ভালোবাসাটা পাইনি আমি, ওকে পাইনি বলেই তো তোদের পেয়েছি, আর পেয়েছি একরাশ দীর্ঘশ্বাস। ভালোবাসা সবসময় দীর্ঘশ্বাসটাও বেশ উপভোগের কর, বুঝলি? রোজা মন খারাপ করে বলল, তাহলে কি তুমি আমায় 70% মানুষের মতো দীর্ঘশ্বাসের ক্যাটাগরিতে চলে যেতে বলছো? রাদীপ সাহেব হেসে ফেললেন। তা কেন বলবো? কিছু বলার আগে সমস্যাটা তো জানতে হবে। সমস্যাটা এক্সপ্লেন কর। আমার প্রাক্তনের মতো কি গরিব হতভাগাকে ভালোবেসে ফেলেছিস? রোজা গম্ভীর গলায় বলল। তার থেকেও মারাত্মক কিছু? রাদীপ সাহেব চিন্তিত গলায় বললেন, তাহলে তো ভারী চিন্তার বিষয়। কোনো কানা বা বাবাটাই ভিক্ষুককে পছন্দ করে ফেলেছিস বুঝি? রোজা ক্ষুব্ধ কণ্ঠে বলল। বাবা, রাদীপ সাহেব হাসতে হাসতে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সিরিয়াসলি বলছি, কাকে পছন্দ করিস বল, নাম ঠিকানা দে। আচ্ছা, একতরফা ভালোবাসা জনিত সমস্যা? না, তেমন সমস্যাও নয়। উনি আমার ভালোবাসেন। হি প্রপোজড মি। রাদীপ সাহেব কপাল কুঁচকে বললেন, তো সমস্যা কোথায়? হত দরিদ্র নয়, নিশ্চয় অশিক্ষিতও নয়, ভালোবাসে তাহলে? রোজা ঢোক গিলে বলল, পয়েন্ট বোঝো বাবা। সামর্থ্যের বাহিরে তার মানে হলো অতিরিক্ত ধনী। রাদীপ সাহেব গম্ভীর গলায় বললেন। কি করেছিলে? 2 নম্বরে কর্মকাণ্ড? রোজা মাথা নেড়ে অসম্মতি জানালো। রাদীপ সাহেব অধৈর্য গলায় বললেন। তবে? রোজা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, গান গায়, অভিনয় করে। কে? কিছুক্ষণ চুপ থেকে বিস্ময় নিয়ে বললেন, তুই কি কোনোভাবে আরিয়ান মৃন্ময় কথা বলছিস? রোজা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। রাদীপ সাহেব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সিঁড়ির দিকে হাঁটা দিলেন। রোজা আঁতকে উঠল, পেছন থেকে করুণ গলায় বলল, কিছু বললে না বাবা? আমি কি 70%-এ চলে যাব? রাদীপ সাহেব হাঁটতে হাঁটতেই বললেন, নাথিং টু সে আম্মু, হি আজ আ গোল্ডেন ওয়ান। বিয়ে করতে চাইলে জানার সময় হাতের কাজগুলো ম্যানেজ করতে হবে। রোজা বেশ কিছুক্ষণ অবাক চোখে বাবার যাওয়ার পথে তাকিয়ে থেকেই ধপ করে বসে পড়ল। চোখ দুটো খোলা হয়ে আসছে তার, আনন্দে হাত পা কাঁপছে। মেঘের গর্জনগুলোকেও আজ সুমিষ্ট সুর বলে বোধ হচ্ছে। প্রেমটা কি সত্যি অদ্ভুত। দেওয়ালে আরুর মস্ত একটা ছবি টানানো হয়েছে। ছবিতে পুকুরের পানিতে পা ডুবিয়ে মুচকি হাসছে আরু। ছবিটা আসিফকে দিয়ে জোগাড় করিয়েছে রাফিন। আরুকে ছাড়া রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল তার, তাই বেডরুমের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে আরুকে। সেই ছবিটার সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিন। কি অসম্ভব সুন্দর সেই হাসি। এই হাসিটাকে ক্যাপচার করতেই 1 ঘন্টা সময় লেগেছে আসিফের। গ্রামে যেতেই আবারও চঞ্চল হয়ে উঠেছে মেয়েটা। আসিফ বলেছিল গাছে উঠে জামরুল পাড়তে গিয়ে নাকি হাত পায়ের চামড়া উঠিয়ে ফেলেছে সে। রাফিন মুচকি হাসলো। মেয়েটা এত পাগল কেন? রাফিনের ভাবনার মাঝে টোকা পড়ল দরজায়। রাফিন ঘাড় ঘুরিয়ে তাকালো, উঁচু গলায় বলল, কে? কামিন। অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আসিফ। হাতে এক গাদা কাগজপত্র নিয়ে ব্যস্ত গলায় বলল, ভাই, ওই ইঞ্জিনিয়ার তো টাকা দিচ্ছে না। রাফিন কপাল কুঁচকে বলল। কোন ইঞ্জিনিয়ার? আসিফ বলল। সে তো আমাদের কনস্ট্রাকশনের কাজগুলো যে। রাফিন মনে করার ভঙ্গি করে বলল, ও, তো কি বলে? বলে কিনা বাপ অসুস্থ, দেশে বাইরে নেওয়া লাগবে, টাকা নাই। 2 মাস ওভার হয়ে গেছে ভাই, কি করবো এখন? রাফিন বিছানায় বসে জুতোর ফিতা খুলতে খুলতে বলল, কত টাকা? 5 কোটি ভাই। এক কাজ কর, ইঞ্জিনিয়ারকে ধরে এনে কিডনি, চোখ যা যা বিক্রি করা যায় সব বিক্রি করে দে, তাতে 5 কোটি চলে আসবে। তাতেও না হলে বাড়ি দখল করে নে। আসিফ মাথা নাড়িয়ে বলল। আচ্ছা ভাই। রাফিন একটু থেমে আবারও জিজ্ঞেস করল, তোর ভাবি কি বেশি ব্যথা পেয়েছে? আসিফ হেসে বলল, না ভাই,
পলাশ যেটুকু বললো তাতে হালকা একটু চামড়া উঠে গেছে, তেমন কিছু হয় নাই। রাফিন আশ্বস্ত হয়ে বলল। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাব, গাড়ি বের কর, উত্তরায় কাজ আছে। আশিক মাথা নাড়ালো, আর চোখে একবার রাফিনের দিকে তাকালো। নির্বিকার এই চোখ মুখ দেখে কে বলবে ছেলেটা এত ভয়ানক। প্রেয়সীর পায়ের হালকা ব্যথা যাকে দুবার ভাবালো, সেই ব্যক্তিটি অন্য একটা পরিবারের স্বামী, বাবা, ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম মানুষটিকেও নির্মমভাবে মেরে ফেলার হুকুম দিতে গিয়েও একবারও ভাবলো না সেই ঘরটিতেও একজন আরু আছে, সহজ সরল ভালোবাসাময় আরু। ঘড়ির কাঁটা 12টার ঘরে পড়েছে মাত্র। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। কার্ডিওলজিস্ট স্পেশালাইজড হসপিটাল এর 3 তলায় নিজের কেবিনে বসে পেশেন্টের পরিবারের সাথে কথা বলছে রাফিন। সামনে বসে আছে 22-23 বছরের একটি মেয়ে আর তার বাবা। কেবিনে এসি চলছে। রাত থেকে বৃষ্টি হওয়ার পরিবেশটিও বেশ ঠান্ডা। এই ঠান্ডা পরিবেশেও মেয়েটির নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কেবিনের উজ্জ্বল আলোয় ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মেয়েটির চোখে মুখে যে অজানা এক ভয়। রাফিন তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকালো। মুহূর্তেই নজর সরিয়ে নিয়ে পাশে বসা মধ্যবয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলল। আপাতত কোনো রিস্ক নেই, তবে আপনারা চাইলে অপারেশনটা করিয়ে নিতে পারেন। লোকটি ইতস্তত গলায় বলল। অপারেশন না করলে কি চলবে ডক্টর? চলবে বলতে 6 মাসের মধ্যে কোনো সমস্যা হবে না, যেহেতু মেডিসিন নিচ্ছেন, আর ঠিকঠাকভাবে মেডিসিন নিলে 6-7 মাস ইজিলি কাটিয়ে দিতে পারবেন। এরপরও আবারও সমস্যা শুরু হতে পারে। এখন অপারেশনটা করালে রিস্কটা কম থাকবে, আর তখন একটু বেশি, এটুকুই। লোকটি খানিক ভেবে বললেন। আমরা এখনই অপারেশন করাতে চাই ডক্টর। যেহেতু অপারেশন করাতেই হবে, তাহলে আর দেরি করে কি লাভ? রাফিন সামনে রাখা রিপোর্টগুলোতে চোখ বুলাতে বুলাতে গম্ভীর গলায় বলল। অ্যাজ ইউ উইশ, যদি অপারেশন করাতে চান তাহলে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করুন, তারা অপারেশনের ব্যয় এবং ব্যাটটা ঠিক করে দিবে। যদিও রাফিনের কথার মাঝেই হুট করে কেবিনে ঢুকে এলো কেউ। তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল আগন্তুক। দরজায় এত জোরে শব্দ হওয়ায় রিপোর্ট থেকে চোখ তুলে সামনে তাকালো রাফিন। বাম হাতে ফাইলটা বন্ধ করে কপাল কুঁচকে বলে উঠল সে। আরও বাকি দুজনকেও চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে অসহায় দৃষ্টিতে তাকালো আরু। আগেরবার যখন এসেছিল তখন তো এই লোকগুলো ছিল না, তাহলে আজ কেন? আরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ঘুরিয়ে সামনে বসে থাকা মানুষ দুটোর দিকে তাকালো রাফিন। ফাইলটা এগিয়ে দিয়ে বলল। আপনারা এখন আসতে পারেন মিস্টার আতিক। বাকি কথাগুলো ডক্টর সারার সাথে সেরে নেবেন, উনি পাশের কেবিনে আছেন। আপাতত আমি বিজি, সো প্লিজ। ঘটনার আকস্মিকতায় দুজনেই হতভম্ব। রাফিনের কথায় কিছুটা আঁচ করতে পেরে ফাইল হাতে উঠে দাঁড়ালেন মিস্টার আতিক। দরজার কাছাকাছি যেতেই মাথা নিচু করে সরে দাঁড়ালো আরু। আরুকে এক পলক দেখে দরজায় লক খুলে বেরিয়ে গেল দুজন। সাথে সাথেই ভেতরে ঢুকে রাগী গলায় বলে উঠল রাফিনের অ্যাসিস্ট্যান্ট। এই মেয়ে, বের হ বলছি। সরি স্যার, আসলে। কথার মাঝ পথেই ছেলেটিকে থামিয়ে দিল রাফিন। চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল তাকে। ছেলেটি বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে বলে উঠল রাফিন। বেলাল, ম্যাডামের জন্য অলওয়েজ আমি ফিস, হো নেক্সট টাইম ওনাকে আটকানোর চেষ্টা করো না, আর নেক্সট 1 ঘন্টা আমায় যেন কেউ ডিস্টার্ব না করে, সেদিকেও খেয়াল রেখো, ওকে? বেলাল অবাক হলো। সন্দেহী চোখে একবার আরুর দিকে তাকিয়ে বিনা বাক্যে বেরিয়ে গেল। রাফিন টেবিলে ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। আরু দরজার এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেলালকে চলে যেতে দেখেই আর চোখে রাফিনের দিকে তাকালো সে। রাফিনকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একটা ঢোক গিলে নিয়ে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে ইতস্তত গলায় বলল। হ্যালো ডক্টর। রাফিন বাঁকা হেসে বলল। গ্যাংস্টারের বইয়ের ডক্টরের কাছে কি কাজ? আজও কি ম্যাডাম সার্জারি করতে এসেছেন, মাথার নাকি হাটের? আরু লাজুক হাসলো। রাফিন হাত দিয়ে ইশারা করে বলল। এদিকে এসো। আরু ধীর পায়ে রাফিনের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রাফিন হ্যাঁচকা টানে নিজের সাথে লেপটে নিল তাকে। কপালে ছোট একটা চুমু দিয়ে বলল। ম্যাডামের এখানে কি চাই? আরু ভ্রু কুচকে তাকালো, স্বতঃস্ফূর্ত গলায় বলল। কি চাই মানে? আমার হাজবেন্ডের হসপিটাল
মন চাইলে আসতে পারি। আপনার কোনো সমস্যা ডাক্তার সাহেব? রাফিন হেসে ফেলল। জি না ম্যাডাম, কোনো সমস্যা নেই। এত বড় দুঃসাহস কি আমার আছে? আরু দাঁত বের করে হাসলো, চোখ মুখে আগের সেই চঞ্চলতাময় হাসি। রাফিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রাফিনের চেয়ারটায় বসে পড়ল সে। চেয়ারে বসে চারিদিক ঘুরতে লাগলো। রাফিন হাত ভাঁজ করে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সামনের একটি চেয়ার টেনে বসলো রাফিন। টেবিলের উপর ঝুঁকে পড়ে হালকা কেসে বলল, ম্যাডাম কি ভেবে নিশ্চিন্তে এসেছেন নাকি পাগলামো করতে করতে চলে এসেছেন? আপনার বর কিন্তু খুব একটা সুবিধার নয়। একবার ছেড়ে যাওয়ার চান্স দিয়েছে বলে বারবার দিবে না। আরো কিছু না বলে মিষ্টি করে হাসলো। রাফিন বুকে হাত দিয়ে বলল, আহ, এবার তো আপনি শেষ ম্যাডাম। আরু খিলখিল করে হেসে উঠে বলল, কলেজে ফাঁকি দিয়ে চলে এসেছি। ভাইয়া জানে না, জানলেও অবশ্য কিছু বলতো না, অতটা রেগেও নেই মনে হয়। রাফিন নিঃশব্দে হাসতে লাগলো। মেয়েটার মধ্যে কি রাগ নেই, অভিমানের কোনো সফটওয়্যার নেই? দুদিন হয়নি বাপের বাড়ি রেখে এসেছে, এর মধ্যেই কলেজ ফাঁকি দিয়ে হাজির। গেটের বাইরে দাঁড়িয়ে আরো একবার ঘড়ি দেখলো রোজা। 12:30। ঠিক একটাই ক্লাস আছে তার, অথচ একটা রিক্সাও বা সিএনজিও কোনো কিছুর দেখা মিলছে না। শেষ রাত থেকে তুমুল বর্ষণ শুরু হয়েছে, যার স্থায়িত্ব থেমে থেমে দুপুর 12টায় এসে ঠেকেছে। রাস্তাটা নির্ঘাত পানি জমে সমুদ্র হয়ে আছে। এই সমুদ্র পাড়ি দিতে কোনো সিএনজি দেখা মিলবে কিনা কে জানে। রোজার ভাবনার মাঝে তীক্ষ্ণ হর্ন কানে এলো। রোজা একটু দূরে দাঁড়াতেই গেট পেরিয়ে বাহিরে এলো রাদীপ আহমেদের গাড়ি। মেয়ের থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে মাথা বের করে মেয়েকে ডাকলেন উনি। রোজা এক হাতে ছাতা, অন্য হাতে শাড়ির কুচি ধরে বাবার দিকে এগিয়ে গেল। জানলার পাশে গিয়ে দাঁড়াতেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন রাদীপ সাহেব, ভার্সিটি যাচ্ছিস নাকি মা? রোজা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, ক্লাস ছিল। রাদীপ সাহেব গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, চল আমি পৌঁছে দিচ্ছি। রোজা প্রতিবাদী স্বরে বলল, তোমার অফিস তো অপোজিট রোডে বাবা, এমনিতেও হয়তো রাস্তায় পানি জমে নাজেহাল অবস্থা। তোমার দেরি হয়ে যাবে বাবা, তুমি চলে যাও, আমি সিএনজি নিয়ে চলে যাব। রাদীপ সাহেব ভ্রু কুঁচকে বললেন, এই বৃষ্টিতে সিএনজি কোথায় পাবি? ভিজে একাকার হবি, তার চেয়ে বরং আমি দিয়ে আসি। ইস বাবা, বললাম তো লাগবে না। তাছাড়া আধ ভেজা হয়ে ভার্সিটি যাওয়াটাও দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তুমি যাও তো। পরে জ্বর বাঁধলে তোর মা যে তোর সাথে সাথে আমার কানটাও খাবে, তার কি হবে? তার চেয়ে তুই বাসায় যা, আমি অফিসে পৌঁছে ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিব, গাড়ি করে যাস। রোজা জেদ ধরা গলায় বলল, প্লিজ বাবা, কিছু হবে না, একটুও জ্বর হবে না, তুমি যাও তো। মেয়েকে বোঝানো অসম্ভব বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেললেন রাদীপ সাহেব। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে আদুরে গলায় বললেন, সাবধানে যাস আম্মু। বাবার কথায় মাথা দুলিয়ে মিষ্টি করে হাসলো রোজা। বাবার গাড়িটা রাস্তার মোড়ে হারিয়ে যেতেই হুট করেই ভার্সিটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল রোজা। কেন জানি পড়াশোনায় একদমই মন বসাতে পারছে না সে। বৃষ্টিপ্রেমী কন্যাকে কি এই প্রেমময় বর্ষণে ক্লাসের চার দেওয়ালে আটকে রাখা যায়? কখনোই না। রোজা ছাতা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাস্তা ধরল। আজ উদ্দেশ্যহীন হেঁটে বেড়াবে সে। ফুটপাতের বাচ্চাদের সাথে লাফালাফি করবে, নয়তো নির্জন নদীর পাড়ে সবুজ নরম ঘাসের উপর শুয়ে শুয়ে আকাশ দেখবে। কান্নারত আকাশ। 5-10 মিনিট হাঁটার পরেই একটা সিএনজির দেখা মিলল তার। সিএনজি ভাড়া করে ছুটে চলল দুরন্ত নদীটির দিকে। এই নদীর পাশেই মিশে আছে হাজারো স্মৃতি। রোজা মৃন্ময়ের প্রথম বৃষ্টিতে ভেজা সেদিনের লজ্জাময় কথা, আরো কত কি। আধা ঘন্টার মাথায় নদীর পাড়ে এসে পৌঁছালো রোজা। ভাড়া মিটিয়ে নদীর পাড়ের দিকে হাঁটা দিতেই থমকে দাঁড়ালো সে। গাড়ির ডেকে ঠেস দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে মৃন্ময়। চোখ দুটো বন্ধ করে আবারও মেলে তাকালো। এটা কি কল্পনা নাকি বাস্তব বুঝে উঠতে পারছে না রোজা। মৃন্ময়ের চোখ দুটো রোজার উপর পড়তেই পেছন ফিরে হাঁটা দিল রোজা। মৃন্ময় কিছুক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে থেকেই ডেকে উঠল, রোজা। রোজা দাঁড়ালো। চোখ দুটো খিঁচে বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে নিয়ে ফিরে তাকালো। বাধ্য হয়ে এগিয়ে গেল মৃন্ময়। হাসি মুখে বলল, হোয়াট আ কোইন্সিডেন্স। কেমন আছো রোজা? রোজা জবাব দিল না।
মৃন্ময় খানিক অবাক হলো, শান্ত গলায় বলল, রোজা ঠিক আছো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। রোজা রাগী গলায় বলল, আমায় জিজ্ঞেস করছেন কেন? আপনার তো ভালোবাসার মানুষের অভাব নেই। আমি তো আর এমনি এমনি বলি না যে হিরোদের ক্যারেক্টার খারাপ। দেওয়ার ইজ আ স্ট্রং রিজন। মেয়ে দেখলেই ফ্ল্যাটিং শুরু না? মিষ্টি মেয়ে, দুষ্টু মেয়ে, আর কি কি আছে ডিকশনারিতে? মৃন্ময় কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে থেকে বলল। মানে? রোজা নাক ফুলিয়ে বলল, কোনো মানে নেই। আপনার না জীবনেও বিয়ে হবে না। মৃন্ময় হেসে বলল। তুমি রাজি না হলে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রতি উত্তরে মৃন্ময়ের পাশ ঘেঁষে দাঁড়ালো রোজা। মৃন্ময় নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশে। থেকে থেকে মেঘের তীক্ষ্ণ গুড়গুড় শব্দে মেতে উঠেছে আকাশ। নদীর পানিতে বৃষ্টির কন্যার নিরন্তর নৃত্য যেন উদাসী মনকে করে তুলেছে প্রেমময়। এই বৃষ্টি ভেজা নীরবতা কাটিয়ে সামনে তাকিয়েই বলে উঠল মৃন্ময়। কিছুদিন পর বুড়ো হয়ে যাবো মিস রোজা। বিয়ের বয়সটা পার হলো বলে চলো না বিয়ে করে নেই। রোজা অভিমানী গলায় বলল। রেডিওতে ওই মেয়েটা আপনাকে ভালোবাসি বলেছে শুনে মন খারাপ হয়েছে আমার। আমি আপনাকে একটুও ভালোবাসি না, বাসবও না কখনো। মৃন্ময় মৃদু হেসে বলল। এখনো বিয়ে করতে পারলাম না, বাবা যে কবে হব আল্লাহ জানে। রোজা অন্যদিকে তাকিয়ে মৃদু গলায় বলল। আপনি মেয়েটাকে মিষ্টি বলেছেন, তাতেও মন খারাপ হয়েছে আমার। মৃন্ময় হেসে এক হাতে কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলল। নিজে তো ভালোবাসো না, অন্য কেউ বাসলেও দোষ। এত জোরে জানতাম না তো। রোজা লাজুক হেসে বলল। 5 বছর পর বিয়ে করব, চলবে? মৃন্ময় হেসে ফেলল, দুষ্টু হেসে বলল। ওকে ডান, 5 দিন পর। গাড়ির ডেকের উপর বসে আছে রোজা। খানিকটা দূরেই গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়। রোজার লেপটে যাওয়া কাজল আর ভেজা স্নিগ্ধ মুখটার উপরেই ঘুরে বেড়াচ্ছে তার মুগ্ধ দৃষ্টি। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর অধৈর্য গলায় বলে উঠল মৃন্ময়। 5 বছর একটু বেশি হয়ে যায় না? ডিসিশনটা একটু পাঠানো যায় না রোজা? রোজা স্পষ্ট গলায় বলল। না যায় না। 3 বছর অনার্স, 1 বছর মাস্টার্স, আর 1 বছর বাবার অফিসে প্র্যাকটিস, মোট 5 বছর, তারপর বিয়ে। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। পড়াশোনাটা তো তুমি বিয়ের বড় করতে পারবে, আমি কি তোমাকে আটকাবো? 5 বছর, ও মাই গড, কিভাবে সম্ভব? কেন? 5 বছর কি আপনার ফিলিংস চেঞ্জ হয়ে যাবে? এই জন্যই বলি নায়করা ভালো না, মেয়ে দেখলেই হামলে পড়া স্বভাব। মৃন্ময় হেসে বলল। একটু কাছে এসে বসো, আমার তো আবার হামলে পড়া স্বভাব। এত দূরে দূরে বসলে কি চলে? আই এম সো এক্সাইটেড। কি হলো, এসো। রোজা আর একটু সরে বসে আর চোখে তাকালো। মৃন্ময় যতই দেখছে ততই অবাক হচ্ছে সে। দিন দিন রোজার প্রতি মৃন্ময়ের ব্যবহারটা খুব বেশি খোলামেলা হয়ে যাচ্ছে। মৃন্ময় যেভাবে কথা বলতে পারে কল্পনা করতে পারেনি রোজা। কে জানে আর কত রূপ দেখতে হবে তার। কথাগুলো ভেবে বাচ্চাদের মতো মুখ বিড়বিড় করে বলে উঠল রোজা। নায়করা এমনই হয়, লুচু। মৃন্ময় নিঃশব্দে হাসতে লাগলো। হাসি থামিয়ে রোজাকে টেনে নিজের কাছে বসালো। সিরিয়াস হয়ে বলল। বিয়ের জন্য তোমার ক্যারিয়ার বা পড়াশোনার ক্ষতি হোক তা আমি চাই না, কিন্তু এঙ্গেজমেন্ট করে নিতে তো কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট এঙ্গেজমেন্টটা করে নেই, তারপর তোমার যখন ইচ্ছে হবে তখন হয় বিয়ে করব। তোমার আর আমার সম্পর্কের একটা রেসপেক্টিভ নাম চাই রোজা। গার্লফ্রেন্ড শব্দটা আমার পছন্দ নয়। কেউ তোমাকে আমার গার্লফ্রেন্ড বলুক বা তোমাকে আমার সাথে বাজেভাবে চড়াক তা আমি চাই না। তুমি হ্যাঁ বললে তোমার বাবার সাথে কথা বলবো আমি। প্লিজ বুঝো একটু। এতক্ষণে বৃষ্টির দাপট অনেকটাই কমে এসেছিল, কিন্তু আবারও আকাশ অন্ধকার করে এলো কালো মেঘে। বর্ষার দ্বিতীয় সপ্তাহে এমন ঢালা বর্ষণ অস্বাভাবিক কিছু নয়। তবুও রোজার মনে হচ্ছে এই বৃষ্টি শুধুই তার জন্য। তার স্পর্শ পেতেই প্রকৃতির এই আয়োজন। রোজা গাড়ির উপর থেকে এক লাফিয়ে নামলো। আবারও ছমছম শব্দ করে বৃষ্টির পানি গিয়ে মিশতে লাগলো নদীতে। নদীও যেন সানন্দে বুকে টেনে নিচ্ছে তাদের। আচ্ছা, নদী বুঝি বৃষ্টিকে বড্ড ভালোবাসে? ভালো না বাসলে কি এভাবে পরম আদরে নিজের সাথে মিশিয়ে নেওয়া যায়? রোজার গায়ে হালকা গোলাপি রঙের শাড়ি, তার উপর সাদা সুতোর কাজ। বৃষ্টির পানিতে শাড়িটা লেপ্টে গিয়ে আবেদনময়ী নারী রূপে ফুটে উঠেছে সে।
শাড়ির আঁচল গলে বেরিয়ে আছে মসৃণ পেটের এক কোণা। মৃন্ময় গম্ভীর চোখে তাকাতেই চোখ দুটো আটকে গেল তার কোমরে। 2 সেকেন্ডের মাথায় চোখ সরিয়ে নিয়ে আবারও তাকালো। এবার আর চোখ সরালো না। ধীর পায়ে রোজার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু একটা বলল। কথাটা কানে যেতেই ছিটকে সরে গেল রোজা। শাড়িটা এদিক ওদিক টেনে দিয়ে হতভম্ব গলায় বলল, ছি, কি অশ্লীল কথা! আপনি যে এমন ধরনের কথা বলতে পারেন আমি বিশ্বাসই করতে পারছি না। মৃন্ময় মৃদু হাসছিল রোজার কথা শুনে। বৃষ্টির শব্দ ছাপিয়ে শব্দ করে হেসে উঠল। রোজা আবারও অবাক হলো, সেই সাথে মুগ্ধ। বৃষ্টির রেমঝিম শব্দ আর মৃন্ময়ের থেমে থেমে হাসির শব্দ দুয়ে মিলে যেন এক স্বর্গীয় সুর। মৃন্ময় রোজার কাছাকাছি দাঁড়িয়ে আলতো হাতে কাছে টেনে নিল তাকে। কোমর দুহাত জড়িয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার হাসি, কান্না, আদর, ভালোবাসা, অশ্লীলতা সবই তোমার থেকে শুরু এবং তোমাতে গিয়ে শেষ। 14টা বছর ধরে শুষ্ক জীর্ণ হয়ে পড়ে আছে এমন। এবার অন্তত এক মুঠো রোদ হয়ে নামো না প্লিজ। একটু উত্তাপের জন্যই তোমার কাছে আসা। আমার উত্তাপ চাই রোজা, প্রেমময় উত্তাপ, রোজাময় উত্তাপ। মৃন্ময়ের চোখে মুখে আকুতি আর রোজার চোখে হাসি মাখানো জল। চারপাশের বৃষ্টির ফোঁটার থেকেও কি ভীষণ সাদা সরল এই জল। ভালোবাসাময় শুভ্রতায় ঘেরা এই জল। টেবিলে বসে চুপচাপ খাবার চিবুচ্ছে আরু। 2 সপ্তাহ হলো ঢাকার বাসায় ফিরেছে তারা। সবকিছু সেই আগের মতোই আছে, তবুও কোথাও একটা কিছু নেই। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে সব। আরিফের কপালে চিন্তার ভাঁজ। প্লেটে খাবার নাড়াচাড়া করতে করতে আরুর দিকে তাকিয়ে আছে সে। আরু বিবাহিত, কিন্তু এই সম্পর্কটা কি আদৌ মেনে নেওয়া যায়? রাফিনের হাতে তার এই ছোট্ট বোনটাকে কি করে তুলে দেবে সে? আরুই বা রাজি হবে কেন? তাছাড়া সমাজই বা কি বলবে তাদের? আরুর আবার বিয়ে দেওয়াটাও কি এতটাই সহজ হবে? এর আগেও সাইমকে নিয়ে পাড়া প্রতিবেশীর মধ্যে কানাঘুষা হয়েছে প্রচুর। তার উপরে যদি আরুর বিয়ের খবরটা জেনে যায় সবাই, তাহলে কি ভালো কোনো পাত্র পাবে সে? পেলেও তার অবুঝ বোনটি সারা জীবন চরিত্রহীনার অপবাদ নিয়ে বাঁচতে হবে। তার সাথে দিতে হবে সাধ্যের বাইরে যৌতুক। মা মরা বোনটাকে এভাবে ভাসিয়ে দিতে পারবে না আরিফ। কথাগুলো ভাবতেই কপালের ভাঁজটা আরেকটু কঠিন হয়ে এলো। কাঁধে লিনার হাতে স্পর্শ পেয়ে নড়ে চড়ে বসলো আরিফ। লিনা শান্ত গলায় বলল, কি হলো, খাচ্ছ না যে? আরিফ হাসার চেষ্টা করে বলল, সন্ধ্যায় তো নাস্তা করলাম, এখন আর খেতে ইচ্ছে করছে না। নীলা, তুমি খেয়েছো? এই অবস্থায় এত কাজ করো, তার মধ্যে যদি ঠিক মতো খাওয়া দাওয়াটাও না করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হয়ে পড়লে আমি কোন দিক সামলাবো বলো? রেনা মৃদু হেসে বলল, ধুর, কে বললো ঠিকঠাক খাচ্ছি না? আমি বেশ আছি। আরিফ লিনার হাতটি টেনে ধরে পাশের চেয়ারটাতে বসালো। প্লেটে খাবার তুলে নিয়ে হতাশ গলায় বলল, আমি জানি তুমি কি খাও আর কি করো। তোমার শরীরটা এমনিতেই দুর্বল নীলা। এই অবস্থায়ও বাসার সব কাজ করছো তুমি। তুমি বরং তোমার বাবার কাছে চলে যাও এই অসুস্থ শরীরে। আরিফকে মাঝ পথে থামিয়ে দিয়েই বলে উঠল রিনা, আর শরীরটা কি দুর্বল দেখেছো? এই অবস্থায় আমি বাবার বাড়ি গেলে 2 দিন পর খুঁজেই পাওয়া যাবে না ওকে। আমি কোথাও যাচ্ছি না। লিনার মুখের সামনে খাবার তুলে ধরে নরম গলায় বলল আরিফ, আর তুমি নিজের কথাটা কি কখনোই ভাববে না নীলা? চলো না দিয়ে আসি। এবার একটু শোনো আমার কথা। লিনা খাবারটুকু গিলে নিয়ে মাথা নিচু করলো। মৃদু গলায় বলল, তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। আরিফ কথাটা শুনেও শুনল না। যথারীতি খাবার এগিয়ে দিতে দিতে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। খানিক বাদে শুকনো মুখে বলল, একটা কাজের মহিলার ব্যবস্থা করার চেষ্টা করছি। রিনা প্রতিবাদ করে বলল, কি দরকার আরিফ? ধার শোধ, বাবার ঔষধ, আরুর ঔষধ, বাসায় বাজার, এইসবে তো ঠানা পড়েই যাচ্ছে। তার মধ্যে বুয়া, ঢাকা শহরে বুয়া এত সস্তা নাকি? আমি পারবো আরিফ। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? কিভাবে ম্যানেজ করবে? আরিফ শক্ত কণ্ঠে বলল, সেটা আমি বুঝবো। টাকার চেয়ে তোমাকে আমার বেশি প্রয়োজন নীলা, সাথে আমার বাচ্চাটাকেও প্রয়োজন। আরিফ লিনা ছোট করে কথা বললেও হালকা পাতলা কানে এসেছে আরু। আরু এতক্ষণ চুপ থাকলেও এবার সাহস করে কথা পারল। ভাইয়া, আমি তো আছি। মাথার কাছে আমি হেল্প করবো ভাবিকে। তুই চিন্তা করিস না,
এমনিতেও সারাদিন খালি হাতে বসে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু ভাবি আমায় তো কিছু করতেই দেয় না, কিছু করার আগেই ধমকে ওঠে। লীনা হেসে উঠে বলল, বাচ্চা একটা মেয়ে। কি পাকা কথা দেখেছ? এইটুকুনি তুই কি কাজ করবি শুনি? আরু অবাক হয়ে বলল, এইটুকুন? আমি এইটুকুন একদমই না, এবার বিষে পা দিলাম। ভাইয়া তুই বল, আমি এইটুকুন? আরিফ শুকনো হাসি দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তুই আমার কাছে সব সময় ওইটুকুই বোন। লীনা মৃদু হাসলো, ভারী মন নিয়ে তাকিয়ে রইল আরিফের যাওয়ার পথে। আরিফ কিছু না বললেও সবটাই বুঝতে পারছে লীনা, কিন্তু কি করবে সে? কিভাবে কমাবে আরিফের চিন্তা? এত মানসিক চাপ মানুষটার কি করে সহ্য করছে কে জানে। লীনার কান্না পেয়ে যাচ্ছে, আরিফকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে তার। এত চেষ্টা করেও কেন আরিফের কষ্টগুলো ছুঁড়ে ফেলে দিতে পারে না লীনা? কেন? ঘড়িতে 1:30 বাজে। নিস্তব্ধ হয়ে রাতের আধার ভেদ করে মাত্রই কাজ সেরে বাড়িতে ফিরল রাফিন। শোবার ঘরে ঢুকতেই কেমন একটা শূন্যতা ছেয়ে ধরল তাকে। গত 2 সপ্তাহ ধরেই এমনটা হচ্ছে তার। সারাদিন কাজের চাপে ব্যস্ত থাকলেও বাড়ি ফিরে সময় করে আরুর কথা মনে পড়ে তার। আরুর হাসি মাখা ছবিটা দেখে বুকের ভিতর শীতল শিহরণ বয়ে যায়। আরুকে কাছে পেতে ইচ্ছে করে তার, ওর কথা শুনতে ইচ্ছে করে। চারপাশের বাকি সবকিছু ভয়ানক রকম তেতো লাগতে শুরু করে রাফিনের। রাফিন ফ্রেশ হয়ে কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশটা গুমুট রূপ ধারণ করেছে আজ। চারপাশটা স্তব্ধতা কাটিয়ে বাতাসের সাথে সাথে তাল মিলিয়ে থেকে থেকেই কেঁপে উঠছে, তার সাথে কাঁপিয়ে তুলছে রাফিনকেও। তার এই নিষ্ঠুর বুকটাতে একটি কোমল মনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে সে, যেখানে কামনার দায় নয়, ভালোবাসার দায়ে আরুকে কাছে পেতে ইচ্ছে করে বারবার। আরুকে ভাবতে ইচ্ছে করে, রাত জাগতে ইচ্ছে করে, কখনো কখনো রাগে আরুকে নিজের সাথে পিষে ফেলতে ইচ্ছে করে। সারাদিন নিষ্ঠুর বন্ধু রাফিন রাতে হয়ে পড়ে শান্ত, ধরা দিতে চায় কারো বুকে। ভালোবাসা নামক শব্দটা যে রাফিনের থেকেও নিষ্ঠুর, রাফিনের থেকেও বন্য। রাফিন তো মানুষকে খুন করে মুক্তি দেয় চিরতরে, কিন্তু ভালোবাসা খুন করে চলে প্রতিটা মুহূর্তে। শরীরের প্রতিটি লোমকে শিউরে তোলে, শরীরের প্রতিটি অঙ্গকে সুখময় বেদনায় পিষ্ট করে। এই যন্ত্রণা কি সহ্য করা যায়? রাফিন পারে না, কিছুতে সহ্য হয় না তার। তবুও এই অসহ্যকর বিষয়টিতেই আটকে পড়ে সে, দুর্বল হয়ে পড়ে। নিজেকে বোঝার আগে অন্য কাউকে বুঝতে ইচ্ছে করে, অন্য কারো নিঃশ্বাসের উত্তাপে তপ্ত হতে ইচ্ছে করে। সেই অন্য কেউটা যে শুধুই আরু। সকালের দিকে ঘুম কেটে আড়মোড়া ভাঙতেই পায়ের কাছে কিছু একটা ঠেকলো। মেয়ের কৌতূহল নিয়ে উঠে বসলো মৃন্ময়। কম্বল ছড়াতেই পায়ের কাছে লাল রঙের একটি বক্স চোখে পড়ল তার। মৃন্ময় ভ্রু কুঁচকে তাকালো, সতর্ক চোখে একবার দরজার চোখ রেখে আবারও বাস্কটি তুলে তাকালো সে। ধীর স্থির ভাবে হাতে তুলে নিল বাক্সটি। বাস্কটার সাদা রঙের ফিতে দিয়ে আটকানো। মৃন্ময় একটানে ফিতে খুলে ফেললো, ভেতরে চোখ রাখলো। ছোটখাটো একটা কেক। মৃন্ময় বিস্মিত হলো। খানিক বাদে তৃপ্তিময় হাসি ফুটে উঠল ঠোঁটে। কেকের পাশে রাখা চিরকুটটা তুলে নিয়ে মেলে ধরল সে। দৃষ্টির জালে জড়াই ওকে হাজারখানা চোখ, ধনির ঝড়ে বিপন্ন হইল। জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে, দোহাই ওগো তাদের দলে লহ এই মানুষটাকে। আচ্ছা, এত এত ফ্যানদের ভিড়ে আমার কি মনে পড়বে নায়ক সাহেব? সবার এত এত শুভকামনার ভিড়ে আমার মৃদু কণ্ঠটা কি কানে লাগে? লাগলে বলুন তো কি বলছি আমি। মৃন্ময় হেসে ফেলল। 2 সপ্তাহ ধরে ফোন দিতে দিতে হাত ব্যথা হয়ে যাওয়ার পর ফোন তোলেনি রোজা। কেন তোলেনি কে জানে। মৃন্ময়ের মনে হচ্ছে ফোনটা না তুলে বেশ করেছে রোজা, নয়তো এই সকাল বেলার এই চমকে এতটা খুশি হয়তো হতো না সে, কখনো নয়। আজ অনেক বছর পর নিজের জন্মদিনটার জন্য আনন্দ লাগছে মৃন্ময়ের, প্রচন্ড আনন্দ। মৃন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, সাথে সাথেই দরজা থেকে বলে উঠল সোহেল। শুভ জন্মদিন স্যার। মৃন্ময় মৃদু হাসলো। সোহেল মন খারাপ করে বলল, বিভিন্ন জায়গায় আপনার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, এবারও কি রুবেনের না স্যার? মৃন্ময় হেসে বলল, এসব জন্মদিনের পার্টি আমার ভালো লাগে না সোহেল, তবে নিশ্চিন্ত থাকো, এবারও রুমে বসে থাকছি না।
সোহেল হাসলো। সোহেলের হাসির কারণটা ঠিক ধরতে পারল না মৃন্ময়। ফ্রেশ হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে রোজার দেওয়া চিরকুটটা খুব যত্নে তুলে রাখলো সে। দ্রুত পায়ে নিচে নেমে গেল নাস্তা করবে বলে। টেবিলের কাছাকাছি যেতে আবারও অবাক হলো। চেয়ার টেনে বসতে বসতে বলল, এই সকালে এত কিছু রান্না করিয়েছ? আমার জন্মদিনটা বাকি দিনের মতোই সাদামারা থাকে, তাহলে সব কেন? জবাবে হাসলো সোহেল। মাথা চুলকে একটা চিরকুট এগিয়ে দিয়ে চুপচাপ মুখ টিপে হাসতে লাগলো। মৃন্ময় ভ্রুকুচকে কাগজটি হাতে নিয়ে একবার সোহেলের দিকে তাকালো। মুহূর্তেই নজর ফিরিয়ে আবারও কাগজটির দিকে তাকালো। কাগজটি মেলতেই চোখ পড়ল গুটি গুটি অক্ষরে লেখা। আপনি তো দারুণ ধূর্ত ব্যক্তি। সব থেকে কঠিন কঠিন রেসিপিগুলো পছন্দের তালিকায় যোগ করে বসে আছেন। আমি শিওর আপনি টেস্ট করার আগে রেসিপি দেখেছেন। সবচেয়ে কঠিন রেসিপিগুলো দেখে নিয়ে ঘোষণা করেছেন ইয়া আমার প্রিয় খাদ্য। এই জন্যই বলি নায়করা ভালো না। জানেন কতটা কষ্ট করতে হয়েছে আমায়? এবার সব কটা আইটেম ফিনিশ করবেন। ডায়েট ফাইট ভুলে যান। পুরো 2 সপ্তাহ ধরে চেষ্টা করে রান্নাগুলো শিখেছি আমি। না খেলে বিয়ে তো দূর, এঙ্গেজমেন্টও ভুলে যান। আর শুনুন, শুভ জন্মদিন। শুভ জন্মদিন মিস্টার হিরো। চিঠিটা পড়েই হেসে ফেলল মৃন্ময়। চিঠিটা ভাঁজ করে পকেটে রাখতেই মৃন্ময়ের বুকে বয়ে গেল ভালো লাগার জোয়ার। অদ্ভুত এক ভালোবাসার জোয়ার। মৃন্ময় খাবারগুলো মুখে তুলতেই তুমুল গতিতে ছুটতে লাগলো হৃৎপিণ্ড নামক যন্ত্রটি। তার সাথে বাজতে লাগলো রোজা নামক মায়াবতী মেয়েটার নাম। ল্যাপটপে চোখ রেখে স্থির বসে আছে রাফিন। হাতের আঙুলগুলো অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে নৃত্য করে চলেছে কিবোর্ডের কালো বোতামে। কপাল হালকা কুঁচকানো। চোখ মুখের থমথমে ভাব দেখে বোঝা যাচ্ছে ভীষণ দরকারি কাজ করছে সে। রাফিনের এই ব্যস্ততার মাঝে সামনে এসে দাঁড়ালো আরু। প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে টু শব্দটা পর্যন্ত করলো না। শেষমেশ বিরক্ত হয়ে নিজেই মুখ খুলল রাফিন। কি সমস্যা, কিছু বলবে? আরু মুখ ফুলিয়ে বলে উঠল, মুভি দেখবো। রাফিন ল্যাপটপে চোখ রেখেই বলল, তো দেখো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আরু হঠাৎই রাফিনের পাশে গিয়ে বসলো। ল্যাপটপটা টেনে নিয়ে বলল, আমি ল্যাপটপে মুভি দেখবো। রাফিনের বিরক্তি যেন আকাশ ছিল। বিরক্ত নিয়েই বলল, আশ্চর্য, এসব কোন ধরনের বাচ্চা মারু? আমি কাজ করছি। আরু মুখ কালো করে বলল। বললাম তো মুভি দেখবো। রাফিন নিজের রাগটাকে ধামাচাপা দিয়ে বলল, মুভি দেখবে টিভিতে দেখো না রে বাবা, বাড়িতে কি টিভি কম আছে? আরু জবাব না দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। আরুকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল রাফিন। ডক্টর হিসেবে আরুর মুড সুইং এর ব্যাপারটা খুব ভালোভাবেই উপলব্ধি করছে সে। এই সময় অযথা ঝামেলা করে যে কোনো লাভ নেই তাও বেশ বুঝতে পারছে রাফিন। তাই নিজের রাগ আর বিরক্তিকে পাশে ফেলে মৃদু হেসে বলল, আচ্ছা দেখো মুভি। রাফিনের অনুমতি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মুভি সিলেক্ট করতে মনোযোগ দিল আরু। রাফিন এক হাতে কপাল চেপে ধরে চুপচাপ বসে আছে। বউই যদি এত জ্বালায় তাহলে বাচ্চা এসে যে কি করবে আল্লাহই মালুম। জীবনে বিয়ে নামক ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছে ছিল না রাফিনের, তবুও জড়িয়েছে। পরিস্থিতির শিকার হয়ে বউয়ের প্রেমেও পড়েছে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও এসব বাচ্চা নামক ঝামেলার কথা ইহকালে কল্পনা করেনি রাফিন। রাগে দুঃখে শরীরটা জ্বলে যাচ্ছে রাফিনের, কিন্তু কি বা করতে পারে সে। আরুকে তো আর দোষ দেওয়া যায় না। সব দোষ তো নিতান্তই তার। নিজেকে সংযত না রাখতে পারার ফলাফল হিসেবে এত বড় ভুল, আর সেই ফলাফলের রেস ধরেই এই বাচ্চা। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে আরুর দিকে তাকালো রাফিন। আরুর আধার করে রাখা মুখটির দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, আরু, কি হয়েছে জানো? মন খারাপ নাকি শরীর খারাপ? সিক ফিল করছো? আরু মুখটাতে আরো একটু অন্ধকার করে রাফিনের দিকে তাকালো। মুখ ফুলিয়ে বলে উঠল, আরিয়ান মিনময়ের বিয়ে হয়ে যাচ্ছে। রাফিন কপাল কুঁচকে তাকালো। উকি দিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো ইউটিউবে মৃন্ময় রোজার এঙ্গেজমেন্টের প্রোগ্রাম চলছে। ল্যাপটপ স্ক্রিন থেকে দৃষ্টি ফিরিয়ে থমথমে গলায় বলে উঠল রাফিন, ওর বিয়ে হয়ে যাচ্ছে হোক, তাতে তুমি কাঁদছো কেন? আরু ঠোঁট উল্টিয়ে বলল, মাই ক্রাশ। আমার কেমন দুঃখ দুঃখ লাগছে। হি ইজ সো কিউট।
কি মিষ্টি করে হাসে, কত সুন্দর করে কথা বলে। এইভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াটা কি মানায়? এটা তো রীতিমতো অন্যায়। আরুর আজাহারিতে মেজাজ খারাপ হয়ে গেল রাফিনের। সে কি মিনময়ের থেকে কম নাকি? পার্সে হ্যান্ডসাম হাজবেন্ড রেখে বউ তার অন্য ছেলের বিয়ে হয়ে যাওয়ার দুঃখে কাঁদছে। ভাবতেই মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। তো আমাকে বিয়ে করে মন ভরেনি? এখন কি ওকেও বিয়ে করতে চাও? আরু কাদো কাদো চাহনি নিয়ে বলল, আমি কি বলেছি বিয়ে করব? তাহলে কাঁদছো কেন? যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে ওনার উপর ফেরা আমি 7-7টা বছর ধরে ক্লাস খেয়ে আসছি। সেই ক্লাসটা অন্যজনের কোমর জড়িয়ে ধরে বিয়ে করতে যাচ্ছে, আমার কষ্ট হবে না? রাফিন ভ্রুকুচকে তাকালো, রাগে ডিরি করতে করতে বলল, সেই তোমাদের তো একটাতে পেট ভরে না, জামাই চাই, ক্রাশও চাই, আর কিছু চাই না। তোমার কথা শুনে মনে হচ্ছে মিনময়ের উচিত বিয়ে শাদী না করে চিরকুমার থেকে যাওয়া, তাই না? আরু মাথা দোলালো। রাফিন বিড়বিড় করে বলল, টাফার। কিছুক্ষণ চুপ থেকে ল্যাপটপটা টেনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল রাফিন, লেহেঙ্গায় কিন্তু বেশ মানিয়েছে রোজাকে। তোমার প্রাণপ্রিয় মিনময় চিরকুমার থাকলে খারাপ হয় না, আমাদের রোজাটা বেঁচে যায় আর কি। রাফিনের কথায় ফুঁসে উঠল আরু। ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিয়ে বলে উঠল, বউ রেখে পরনারীর দিকে নজর দেন, ছি লুচু লোক। রাফিন বাঁকা হেসে বলল, এখন আমি লোচো হলে হলাম লোচো, কিন্তু তুমি এত চেচ্ছ কেন? জলে বুঝি? আরু জবাব দিল না। কিছুক্ষণ থম মেরে বসে থেকে রাফিনের কাঁধে মাথা রাখলো। রাফিনও আদর মাখা হাতে জড়িয়ে নিল তাকে। আরু মৃদু গলায় বলল, আচ্ছা, ভাইয়াকে যে মামা মামির কথা বলেছিলেন, আপনার মামা মামি কোথায়? রাফিনের স্পষ্ট উত্তর, মামা 3 বছর আগে মারা গেছেন, আর মামি বৃদ্ধাশ্রমে। রাফিনের কথাটা কানে যেতেই তড়িৎ বেগে সোজা হয়ে বসলো আরু। বিস্ময় নিয়ে বলল, আপনার এত বড় বাড়ি থাকতে উনি বৃদ্ধাশ্রমে কেন? ওনাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলেন? রাফিন কপাল কুঁচকে বলল, আমি রেখে আসতে যাব কেন? উনি নিজেই বৃদ্ধাশ্রমে থাকতে চেয়েছেন, ওনার ইচ্ছে পূরণ করতে বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছি। উনি ওখানে খুশি থাকলে আমার তো কোনো সমস্যা নেই। মানে? রাফিন খানিকটা নড়ে চড়ে বসে বলল, মানেটা সিম্পল। মামা মারা যাওয়ার পর থেকেই নিজেকে খুব একা ফিল করতে থাকে মামি। আমিও সবসময় ব্যস্ত থাকি। তো একদিন এসে বললেন বৃদ্ধাশ্রমে থাকতে চান, ওখানে ওনার বয়সী অনেকেই থাকবেন, কথা বলার মানুষও পাবেন। মামির কথা তো আর ফেলতে পারি না, আর না পারি শহরের যে কোনো একটা 3rd ক্লাস বৃদ্ধাশ্রমে রেখে আসতে। তাই মামির নামেই একটা বৃদ্ধাশ্রম বানালাম। নিঃসন্তান বলে ছোটো বাচ্চাদের উপর ওনার দুর্বলতাটা প্রচুর, তাই বৃদ্ধাশ্রমের পাশে এতিমখানাও বানিয়ে দিলাম। বুড়ো বুড়ি আর বাচ্চাদের নিয়ে মামি হাসি খুশি সময় কাটাচ্ছেন। ওনার জন্য এসব বৃদ্ধাশ্রম আর এতিমখানা, নয়তো এসব ফাউল জিনিসে টাকা ডালা আমার কর্ম নয়। ভাবছি মামিকে এবার ফিরতে বলবো। তোমার আর বেবির দোহাই দিয়ে মামি ফিরে আসলেও আসতে পারে, না আসলেও সমস্যা নেই, যেখানে থাকার থাকুক, আমার কি। আরু ভ্রু কুঁচকে তাকালো। এত খারাপ কেন আপনি? একটু ভালো হওয়া যায় না? রাফিন হেসে ফেলল। আরুকে নিজের কাছে টেনে নিয়ে ফিস করে বলল, না, যায় না। পুরনো সেই বন্য উন্মাদনায় আবারও মত্ত হলো রাফিন। নিজেকে ছাড়ানোর শেষ চেষ্টাটা ব্যর্থ হতে চোখ বুজে নিল আরু। থেমে গেল সময়, নিভে গেল আলো। রাফিনের সাথে পেরে ওঠাটা কখনই হয়ে ওঠে না আরুর, তবে একদিন হয়তো পেরে উঠবে সে। আরুর মায়া মাখানো রোদের ঝিলিকে ঝলকে উঠবে রাফিনের অন্ধকারাচ্ছন্ন চোখ। আরুর ভালোবাসাময় এক মুঠো রোদের আলো ছড়িয়ে পড়বে আকাশের প্রতিটি কোণায়। দীর্ঘ রজনীর ঘন অন্ধকার কাটিয়ে আলো ফুটবে, ভোর হবে, জন্ম নিবে নতুন রাফিন। রোদের তাপে পুড়ে যাবে সব হিংস্রতা, ভালোবাসায় রাঙা হবে নতুন রংমহল। সেই দিনটির জন্যই অপেক্ষা আরুর, তার জন্যই শ্বাসরুদ্ধ করে এই প্রত্যাশা। কবে আসবে আরুর সেই দিন? কবে মুক্ত হবে হাতে বন্দি সেই এক মুঠো রোদ? রাত প্রায় 2টা বাজে। চারিদিকে হালকা ঝিরিঝিরি বাতাস, মেঘের আড়ালে লুকোচুরি খেলছে ঝলমলে তারা। ঢাকা থেকে খানিকটা দূরে একটা নিস্তব্ধ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে রোজার মৃন্ময়। রোজার গায়ে হালকা নীল রঙের সালোয়ার কামিজ আর সাদা রঙের সালোয়ার, গলায় ঝোলানো সাদা জর্জেট ওড়না, পিঠটা ঢেকে আছে লম্বা খোলা চুলে। মৃন্ময়ের গায়ে কালো টি শার্ট,
কালো ট্রাউজার আর পায়ে বাসায় পরা স্লিপার। রোজা ব্রিজের রেলিং এ ঠেসিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ে আসা চুলগুলো বাম হাতে সরিয়ে দিতেই অন্ধকারে চিকচিক করে উঠছে অনামিকার আঙুলে আংটিটা। মিন্ময় পকেটে হাত ঢুকিয়ে চুপচাপ রোজার দিকে তাকিয়ে আছে। এই অন্ধকারে যতটুকু দেখা যায় ততটুকুতেই দেখার শেষ নেই তার। দীর্ঘ সময়ের বাক্যহীন নীরবতা কাটিয়ে কথা বলে উঠল মৃন্ময়। ম্যাডাম কি এখনো রেগে আছেন? রোজা উত্তর দিল না। মৃন্ময়ের হেসে রোজার পাশ ঘেঁষে দাঁড়ালো। ডান হাতটা পকেট থেকে বের করে লম্বা চুলগুলো একপাশ করে রাখতেই নড়ে উঠল রোজা। মৃন্ময়ের থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই হেসে রোজাকে আরেকটু কাছে টেনে নিল মৃন্ময়। পকেট থেকে বকুল ফুলের মালা বের করে লম্বা চুলগুলোতে জড়াতে লাগলো সে। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। রোজাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলো মৃন্ময়। ফিস করে বলল, রাখলে মায়াবতীদের আরো বেশি মায়াবতী লাগে। আর আমার মায়াবতীটাকে তো এমনি চোখে হারাই আমি। তাকে রেখে অন্য কাউকে দেখার সময় আছে নাকি আমার? রোজা কিছু বলল না। চুলে মালা জড়ানো শেষ করে দু হাতে রোজার কোমর জড়িয়ে ধরল মৃন্ময়। রোজাকে মুখোমুখি দাঁড় করিয়ে ফু দিয়ে মুখের পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিয়ে বলল, রাগ কমেছে? রোজা মুখ ফুলিয়ে বলল, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। সব মেয়েরা কেমন হাঁ করে তাকিয়ে থাকে, রাগ লাগে আমার। মৃন্ময় হেসে বলল, আচ্ছা। রোজা রেগে বলল, কি আচ্ছা? এই যে বিয়ে করবেন না বললেন, তাই বললাম আচ্ছা। রোজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, তাহলে এখানে দাঁড়িয়ে আছি কেন আমি? ছাড়ুন আমায়, এখনই চলে যাব আমি, ছাড়ুন। মৃন্ময় স্মিত হেসে বলল, ছাড়তে মন চায় না তো। একটা মাত্র বউ আমার, কি করে ছাড়ি বলো? কিসের বউ? বললাম না বিয়ে করব না। আপনি বিয়ে করবেন না তাতে কি? আমার বউ তো করবে। আপনি আমায় ভালো না বাসলেও আমার বউ কিন্তু আমায় অনেক ভালোবাসে। আপনি যেতে চাইলে যেতে পারেন, কিন্তু বউকে ছাড়া যাচ্ছে না। সে আমার শীতল মেরুময় জীবন এক মুঠো উত্তাপ, এক মুঠো রোদছে। আমার স্তব্ধ জীবন অপরিসীম চঞ্চলতা সে। তার জন্য এই দুনিয়া ছেড়ে দেওয়া গেলেও এই দুনিয়ার জন্য তাকে ছেড়ে চলবে না, কিছুতেই না। রোজা ভ্রুকুচকে তাকালো, সন্দেহী গলায় বলল, আপনি কি আমায় কনভিন্স করার চেষ্টা করছেন? মৃন্ময় হেসে ফেলল। হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলল, হুম, আদর করার চেষ্টা করছে। মৃন্ময়ের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, আবার শুরু করলেন আপনি, অসভ্য লোক। ছাড়ুন বলছি। ছাড়তে বললে ছাড়া যায় নাকি? প্রথম দিন কি বলেছিলে মনে আছে? নায়করা নাকি অলওয়েজ জড়াজড়ি চমাচমি করে, তো জড়াজড়ি তো হলো, এবার তাহলে এটুকু বলতেই মুখ চেপে ধরল রোজা। লজ্জায় লাল হয়ে বলল, ছি, নির্লজ্জ। রোজার হাতে হালকা কামড় দিয়ে নিঃশব্দে হাসতে লাগলো মৃন্ময়। মৃন্ময়ের হাসি মাখা মুখটা চোখে পড়তেই লজ্জায় কুকড়ে গেল রোজা। নিজেকে কোন রকম ছাড়িয়ে নিয়ে রাস্তা ধরে হাঁটা দিল সে। মৃন্ময় হাসতে হাসতেই পিছু নিল তার। বর্ষার আকাশের মতিগতি বোঝা বড় দেয়। হুট করে গুড়ি গুড়ি শব্দ তুলে গর্জে উঠল মেঘ। রোজা খানিক থেমে আকাশের দিকে তাকালো। মৃন্ময় পেছন থেকে হাত টেনে ধরে বলল, আমাদের ফিরতে হবে রোজা। আকাশের অবস্থা থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে। সেদিন ভিজেছ, আজ ভিজলে নির্ঘাত জ্বরে পড়বে, চলো। কথাটা শেষ করেই হুট করেই রোজাকে কোলে তুলে নিল মৃন্ময়। রোজা চোখ বড় বড় করে বলল, পাগল নাকি? নামান প্লিজ। আমার ওজন 50 কেজি তো হবেই। কোমরে চোট লাগবে আপনার, নামান। ইস, চুপ করো না রে বাবা। পাহাড়ের পথে কোলে নিয়ে হাঁটতে পারলে এই শহরের রাস্তায় কোলে নেওয়াটা কোনো ব্যাপারই না। মৃন্ময়ের কথার পিঠে কথা বাড়ালো না রোজা। দু হাতে বেশ আয়েশ করে মৃন্ময়ের গলা জড়িয়ে ধরে মৃন্ময়ের অন্ধকারে ঢাকা মুখটির দিকে তাকালো। মৃন্ময়ের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া। আজই প্রথম রাস্তার মোড় থেকে নিজের হাতে বকুলের মালা কিনেছে সে। আজই প্রথম প্রেয়সীর মান ভাঙাতে মাঝরাতে ছুটে এসেছে সে। আজই প্রথম মাঝরাতে জানালা ভেদ করে কোনো এক মেয়েকে তুলে এনেছে সে। যদিও তাতে তীর্থর সাহায্যটাই মূল ছিল, তবুও তার জীবনে তো প্রথম। আজই প্রথম ভালোবাসার মানুষটিকে বুকে জড়িয়ে নিঃসংকোচে হেঁটে চলেছে সে। জীবনের প্রথম করা জিনিসগুলোর সাথে আতঙ্ক আর কৌতূহল মিশে থাকে, কিন্তু মৃন্ময় দ্বিধাহীন, নির্বাক। এই প্রথম 1000 বছর বাঁচতে ইচ্ছে করছে তার। রোজাকে এইভাবে বুকের সাথে মিশিয়ে কাটিয়ে দিতে ইচ্ছে করছে যুগের পর যুগ। ভালোবাসা নামক শব্দটাই অদ্ভুত এক শক্তি থাকে।
থাকে এক সঞ্জীবনী শক্তি, যে শক্তির যেমন মুহূর্তেই আলোকিত করতে পারে কারো জীবন, ঠিক তেমনি অন্ধকারাচ্ছন্ন করতে পারে। 4টি জীবন আজ একে অপরের সাথে সূক্ষ্ম সুতোয় গাঁথা। জীবনের টালমাটালে তাদের হারতে হবে, জিততে হবে, একসাথে লড়তে হবে। হয়তো একদিন ভালোবাসা নামক অনুভূতিটি এক মুঠো রোদ হয়ে নেমে আসবে তাদের বুকে, আলোকিত করবে কারোর জীবন, নয়তো দূর করবে কারোর নির্জীবতা।